দীপক নামের একটি ছেলে বিয়ে করে বউ বাড়িতে নিয়ে আসে। বউ যখন বরণ করা হবে তখনই বাদে বিপত্তি। নিজের বউ রেখে আরেকজনের বউ নিয়ে এসেছে সে, অর্থাৎ বউ অদলবদল হয়ে গেছে। শুরু হয় বউ খোঁজা, দ্বারস্থ হতে হয় পুলিশেরও, ঘটে নানান ঘটনা। বউ খুঁজে পেতে কি করেছে ছেলেটা, শেষ পর্যন্ত কি বউ খুঁজে পেয়েছে? আর তার সাথে আসা অপর বউটিই বা কে, তারই বা কি হলো শেষ পর্যন্ত? এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজ এক্সপ্লেন করব 2024-এ মুক্তি পাওয়া মুভি লাপাতা লেডিস। মুভিটির গল্প খুব সাধারণ হলেও সকল চরিত্রের দারুণ অভিনয় আর এর কিছু ঘটনা প্রবাহ মুভিটিকে অসাধারণ করে তুলেছে এবং সমাজের জন্য এক বিশেষ বার্তা প্রদান করেছে। চলো মুভিটি এক্সপ্লেন শুরু করা যাক। তবে শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে আরও নতুন নতুন মুভির এক্সপ্লেন দেখতে পাও। মুভির শুরুতেই আমরা দেখতে পারি 2001 সালের একটি ঘটনা। এখানে একটি বিয়ের অনুষ্ঠান শেষে মেয়ের বিদায়ের পর্ব চলছে। এই মেয়েটির নাম ফুল আর ইনি ফুলের স্বামী দীপক। ফুলের মা ফুলের আঁচলে একটি পুঁটলি বেঁধে দিয়ে বলছে, এটা তোমার স্বামীর মঙ্গলের জন্য, খুব সাবধানে রেখো। এরপর ফুলের মাথায় লম্বা একটা ঘোমটা টেনে দেয়া হয়। বিদায় পর্ব শেষে ফুলের স্বামী প্রথমে মোটরসাইকেল, পরে নৌকা করে বাস স্ট্যান্ডে আসে। বাসে উঠে ফুলের স্বামী বলে, গাড়িতে অনেক চুরি হয়, তোমার গহনাগুলো সব খুলে আমার কাছে দিয়ে দাও। এরপর তারাও রেল স্টেশনে যায়, গাড়ির জন্য অপেক্ষা করে। গাড়িতে উঠে দেখে গাড়িতে আরও নতুন 2-3 জোড়া বরবধূ আছে। ফুলকে সিটে বসিয়ে ফুলের স্বামী পাশে দাঁড়িয়ে থাকে। পাশে বসে থাকা একজন ভদ্রমহিলা দীপকের কাছে জানতে চায় যৌতুকে কি দেয়া হয়েছে। দীপক চুপ করে দাঁড়িয়ে থাকে। পাশ থেকে আরেকজন নতুন বর বলে, আমাকে তো বিয়েতে যৌতুক হিসাবে একটি মোটরসাইকেল দিয়েছে। তখন মহিলাটি বলে, আমার ছেলেকে তো একটি মোটরসাইকেল, 1.5 লাখ টাকা এবং একটি মোবাইল দিয়েছে। মহিলাটি আবারও দীপককে জিজ্ঞেস করে, তোমাকে কি দিয়েছে? দীপক তখন মুখ ঘুরিয়ে ফেলে। তখন মহিলাটি পাশের একটি লোককে বলে, নিশ্চয়ই ছেলের মাঝে কোনো কমতি আছে, তাই যৌতুক দেয়নি। দীপক কিছুটা বিরক্ত হয়। পরে স্টেশনে গাড়ি থামলে দীপক ফুলকে বলে, আমাদের স্টেশনে এসে থামার আগেই আমি একটু টয়লেট হতে আসি, তুমি এখানেই বসে থাকো। ট্রেনটি আবার যাত্রা শুরু করে। যখন ট্রেনটি দীপকের স্টেশনে এসে থামে তখন প্রায় রাত হয়ে গেছে। অন্ধকারে দীপক একজনের হাত ধরে বলে, তাড়াতাড়ি চলো, আমাদের স্টেশন চলে এসেছে। গাড়ি থেকে নেমে দীপক সামনের দিকে হাঁটতে শুরু করে এবং বলে, এটাই শেষ বাস, তাড়াতাড়ি চলো। পিছন থেকেও একজন লম্বা ঘুমটা দেয়া দীপকের পিছে পিছে চলতে শুরু করে। অন্যদিকে দীপককে বরণ করে নেয়ার জন্য তার 3 বন্ধু এসেছে। দীপককে দেখা মাত্রই তারা ব্যান্ড বাজিয়ে গান গাইতে নাচতে শুরু করে। দীপকে এসে তাদের সাথে নাচে যোগ দেয়, তাদেরকে জড়িয়ে ধরে। এভাবে তারা বাড়ির পথে রওনা হয়। বাড়িতে যাওয়ার পর সবাই খুব খুশি হয়। দীপকের বাবা মা সবাই চলে আসে নতুন বউ বরণ করার জন্য। দীপকের দাদি, দীপকের মা এবং বড় ভাবি সবাই খুশি হয়। দীপকের বাবা জানতে চায় এত দেরি কেন হলো। দীপক তখন বলে, বাবা, ভারতের কখনোই কি কোনো কিছু সময় মতো হয়েছে? সবাই খুব হাসাহাসি করে। দীপকের মা আসে তার বউকে বরণ করার জন্য এবং বলে, এখানে সবাই ঘরের লোক, সব নিজের, তুমি এখন ঘোমটাটা খুলে ফেলো। কিন্তু নতুন বউ ঘোমটা খুলতে চায় না। দীপকের মা আবারও বলে, এখানে সবাই আমাদের আপনজন, তুমি ঘোমটাটা খুলে ফেলো। নতুন বউ যখন তার ঘোমটা খুলে তখন সবাই অবাক হয়। দীপকের মার হাত থেকে বরণ ডালাটা পড়ে যায়। সেখানে সবাই চুপ হয়ে যায়, কারণ তারা দেখে সামনে যে দাঁড়িয়ে আছে সে ফুল নয়, অন্য কেউ। দীপক মেয়েটির মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কে? মেয়েটি তখন বলে, আপনি আমাকে গাড়ি থেকে নিয়ে এসেছেন। দীপক তখন মনে করে সে গাড়িতে অন্ধকারে একজনের হাত ধরে টান দিয়েছিল, তাহলে সে ভুল মানুষের হাত ধরে টান দিয়েছিল। এটি মনে করতেই দীপক মাটিতে বসে পড়ে, মাথায় হাত চাপড়াতে থাকে। ছোট বাচ্চারা বলতে শুরু করে, চাচি হারিয়ে গেছে, চাচি হারিয়ে গেছে। এমন সময় দীপকের বাবা দীপকের দিকে তাকিয়ে বলে, মানুষ কিভাবে এত বড় ভুল করে? সাথে কে চলছে এটাও কি তুই খেয়াল করবি না? জিনিসপত্র পাল্টে যায়, জুতা পাল্টে যায়, একজনের সাইকেল ছাতা নিয়ে আসা যায়, তাই বলে আরেকজনের বউ তুলে নিয়ে আসে মানুষ? দীপক তখন বলে, সবাই একরকম দেখতে, সবার এত লম্বা একটা ঘোমটা, একই রকম উচ্চতা, আমি কি করে চিনব? দীপকের বাবা ধমক দেয়। তখনই পাশ থেকে নতুন বউ বলে, উনি তো ঠিকই বলেছেন, তাঁবুর মতো লম্বা একটা ঘোমটা, সেখানে না বউকে কেউ দেখতে পারে না বউ কাউকে দেখতে পারে। বউ শুধু সামনের মানুষের জুতা ছাড়া অন্য কিছুই দেখতে পারে না। দীপকের দাদি পাশ থেকে বলে ওঠে, তাহলে জুতা দেখেই চিনে নিতে। মেয়েটি বলে, জামাইও নতুন, জুতাও নতুন, কি করে চিনব?
একই ট্রেনের মধ্যে 2 থেকে 3 জন নতুন বরবধূ থাকে, যে কেউ কনফিউজড হয়ে যেতে পারে। সে আবারও বলে, ট্রেনের মধ্যে যে রয়ে গেছে সে তো এখনো ঘোমটা দিয়ে আছে, সে তো এখনো জানে না যে তার স্বামী ট্রেন থেকে নেমে গেছে। এই কথা শুনে বাড়ির সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে, সবাই টেনশনে পড়ে যায়। দীপক তখন তার বাবাকে বলে, বাবা আমি স্টেশনে যাচ্ছি। দীপকের এক বন্ধুও তখন বলে, দাঁড়া দীপু, আমিও তোর সাথে আসছি। এবং এর মধ্যে একজন বলে, চাচা ওনাকে কি করব, সাথে করে নিয়ে যাব? তখনই দীপকের বাবা ধমক দিয়ে বলে, চুপ থাক গাধা, অন্য আরেকজনের বউকে নিয়ে সাইকেলে চড়তে ইচ্ছে করছে? দীপকের বাবা মেয়েটিকে জিজ্ঞেস করে, কি নাম তোমার? মেয়েটি বলে, আমার নাম পুষ্পা রানী। তাকে আবার জিজ্ঞেস করে, তোমার স্বামীর নাম কি? দীপকের মা বলে, এটা কেমন কথা, কোনো মেয়ে তার স্বামীর নাম মুখে নেয়? সবাইকে অবাক করে দিয়ে পুষ্পা পাশ থেকে বলে ওঠে, আমার স্বামীর নাম পঙ্কজ। দীপকের বাবা আবার জিজ্ঞেস করে, তোমার বাপের বাড়ি কোথায়? তখন মেয়েটি বলে, সামবেলা, যেটি ছত্তিশগড়ে অবস্থিত। সবাই শুনে একটু অবাক হয়ে যায়, এত দূর? শ্বশুরবাড়ি কোন গ্রামে জানতে চাইলে পুষ্পা জানায় তার মনে নেই, সে বলতে পারছে না। তখন দীপকের বাবা জিজ্ঞেস করে, কোনো মোবাইল নাম্বার আছে? পুষ্পা তখন বলে, মোবাইল নাম্বার আছে। একটি মোবাইল নাম্বার দিলে দেখা যায় সেটি বন্ধ। অপরদিকে ট্রেন পাটেলা স্টেশনে এসে থামে। ফুল সহ তার পাশের সবাই ট্রেন থেকে নেমে যায়। ফুল আশেপাশে তাকিয়ে দেখে কোথাও দীপক নেই। তাদের সাথে যারা ছিল তারাও গাড়ি থেকে নেমে যায় এবং গাড়িতে প্রদীপ নামের আরেকজন তার বউকে খুঁজতে থাকে। জয়া জয়া ডাকতে ডাকতে স্টেশনে আসে। ফুলকে দেখে তাকে জিজ্ঞেস করে, তুমি কি হারিয়ে গেছো? আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? ফুল ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। এদিকে ট্রেন স্টেশন ছেড়ে চলে যায়। স্টেশনের বাহিরে প্রদীপ এবং তার বাবা মা রাগারাগি করতে থাকে। প্রদীপ চিৎকার করে বলে, ফোনটা ওর কাছে রয়ে গেছে, আমি তো তার সাথে যোগাযোগ করতে পারছি না। প্রদীপের মা আহাজারি করতে থাকে আর বলে, তার সাথে অনেকগুলো স্বর্ণ রয়ে গেছে, এখন আমরা কি করব? এর মধ্যে প্রদীপের বাড়ি থেকে লোক আসে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তখন তাদেরকে বলা হয় জয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার কাছে 50 তোলা স্বর্ণ আছে। তারা বলে, সমস্যা নাই, আপনারা বাড়িতে চলেন, আমরা তাকে খুঁজে দেখছি। পুরো স্টেশন খুঁজে জয়াকে কোথাও না পেয়ে তারা প্রদীপকে এসে বলে, জয়াকে কোথাও খুঁজে পায়নি। প্রদীপ তখন বলে, আজকে যদি তাকে খুঁজে না পাই, কাল সকালে থানায় গিয়ে একটি মিসিং রিপোর্ট দেব আর তার বাড়িতে খবর দিয়ে দিব। তাছাড়া আমার যৌতুকের মোটরসাইকেল তো বাড়িতে চলে এসেছে, আপাতত এতেই চলবে। এদিকে দীপক হন্য হয়ে ফুলকে খুঁজতে থাকে, চিৎকার করে ফুল ফুল করে ডাকতে থাকে, কিন্তু কোথাও কিছু নেই। নির্জন পুরো স্টেশন। রাতে পুষ্পা চাদর দিয়ে নিজেকে জড়িয়ে রুম থেকে বের হয়ে চাদরের নিচ থেকে একটি ব্যাগ বের করে। ব্যাগ থেকে ফোনটি বের করে সিমটি খুলে আগুনে পুড়িয়ে ফেলে। অন্যদিকে দেখা যায় সকাল হয়ে যায়। পাটেলা স্টেশনে টয়লেটের ভিতরেই ফুল বসে থাকে। ভোরের আলো ফোটার পরে সে টয়লেট থেকে বের হয়ে আসে। স্টেশনে সে হাঁটতে থাকে। তখনই পেছন থেকে একজন এসে ফুলকে ডাক দিলে ফুল ভয় পেয়ে সামনের দিকে দৌড়ে যায়। তখনই সামনে থেকে আসা একটা ছেলে ফুলের সাথে ধাক্কা খায়। তখন ছেলেটি বলে, এই মেয়েটাকে তুমি কেন বিরক্ত করছো? দেখছো না ও কেমন ভয় পেয়ে গেছে? ছেলেটি ফুলকে বলে, ওর নাম আব্দুল, ট্রেন থেকে পড়ে গিয়ে ওর পা কাটা পড়ে। ফুলের দিকে তাকে জিজ্ঞেস করে, কোথায় যাবে তুমি? ফুল কিছুই বলে না, চুপ করে থাকে। তখন আবার জিজ্ঞেস করে, হারিয়ে গেছো? ফুল মাথা জাকিয়ে বলে, হ্যাঁ। ছেলেটি বলে, আমার সাথে চলো, আমি তোমাকে সাহায্য করব। ফুলকে সাথে নিয়ে ছেলেটি স্টেশন মাস্টারের কাছে যায়। স্টেশন মাস্টার ফুলের স্বামীর নাম জিজ্ঞেস করলে ফুল কিছু বলে না। স্টেশন মাস্টার বলে, স্বামীর নাম না বললে খুঁজবো কিভাবে? ফুল তখন তার হাতে দীপকের নামটি দেখিয়ে দেয়। স্টেশন মাস্টার জিজ্ঞেস করে, কোথা থেকে এসেছো? ফুল উত্তর দেয়, গঙ্গাপুর থেকে। স্টেশন মাস্টার বলে, ভারতে 100-র বেশি গঙ্গাপুর আছে। ফুল ঠিকমতো কোনো উত্তর দিতে পারে না। স্টেশন মাস্টার বলে, স্বামীর সাথে যখন এসেছো স্বামী হারিয়ে গেছে, তাহলে হতে পারে পাটেলাতেই তোমার স্বামীর বাড়ি। আশেপাশে কয়েকটা জেলার নাম বলে, কিন্তু ফুল সেগুলো চিনতে পারে না। শুধু বলে, আমার শ্বশুর বাড়ির নাম কোনো একটা ফুলের নামের সাথে। স্টেশন মাস্টার বলে, কোনো ঠিকানা নাই, ফোন নাম্বার নাই, কিভাবে তোমার শ্বশুর বাড়ি খুঁজবো? ছোটুকে বলে ফুলকে নিয়ে থানায় যেতে, কিন্তু ফুল থানায় যেতে চায় না। অন্যদিকে আমরা দেখতে পারি পুষ্পা তার বিয়ের কাপড়গুলো দিতে দীপকের মায়ের রুমে যায়। বাহির থেকে তখন দীপক তার মাকে বলে, মা আমি থানায় গেলাম। তখনই সামনে পুষ্পা চলে আসলে দীপক বলে, আমি থানায় যাচ্ছি, তুমি কি আমার সাথে যাবে? পুষ্পা জানায় থানায় যেতে তার ভয় করে। দীপক বলে, গতকাল রাতে তুমি তোমার মোবাইল হারিয়ে ফেলেছ, হতে পারে এই সব কিছুর জন্য আমিই দায়ী। আমার ভুলের জন্য আজকে তোমার এই অবস্থা। একবার ফুলকে খুঁজে পাই, তারপর তোমাকে আমি তোমার শ্বশুরবাড়িতে ঠিক মতো পৌঁছে দেব। এই বলে দীপক সেখান থেকে চলে যায়।
পরের সিনে আমরা দেখতে পারি দীপক পুলিশ স্টেশনে যায়। সেখানে ইন্সপেক্টর টাকা গুনছে এবং একজন মহিলা তার সামনে বসে গান গাইছে। এরপরে সে একজন কয়েদিকে ছেড়ে দেয়। পাশ থেকে বসে দীপক এবং তার বন্ধুরা সবকিছুই দেখতে থাকে। তারা চলে যাওয়ার পর দীপক আর তার বন্ধুরা ইন্সপেক্টরের সামনে আসে। তখন একজন বলে, স্যার আমি গুঞ্জার। ইন্সপেক্টর পাত্তা না দিলে গুঞ্জার বলে, স্যার আমি এমএলএ সাহেবের খুব কাছের একজন লোক। ইন্সপেক্টর তাদেরকে ইশারায় বসতে বলে। গুঞ্জার তখন বলা শুরু করে, স্যার ও আমার বন্ধু দীপক, কিছুদিন আগে বিয়ে করেছে। গতকাল যখন বউ নিয়ে বাড়িতে ফিরে তখন তার বউ হারিয়ে গেছে। কথাটা শুনে ইন্সপেক্টর দীপকের দিকে খুব অবাক দৃষ্টিতে তাকায়। জিজ্ঞেস করে, বউ হারানোর গোপনীয়তা কি? এত বছর চেষ্টা করেও হারাতে পারেনি। ইন্সপেক্টরের এই কথা শুনে গুঞ্জার এবং দীপক অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলে পাশ থেকে কনস্টেবল বলে, স্যার মজা করছে। ইন্সপেক্টর তখন বলে 15,000 টাকা লাগবে। গুঞ্জার টাকা দেওয়ার জন্য ইশারা করলে দীপক 5,000 টাকা বের করে ইন্সপেক্টরকে দেয়। ইন্সপেক্টর বলে, এখানে তো মাত্র 5,000, বাকি 10। তখন দীপকের এক বন্ধু বলে ওঠে, স্যার বাকিটা গান গেয়ে দিবে। ওই যে কিছুক্ষণ আগে দেখেছিল একজন মহিলা গান গাওয়ার পর তার ছেলেকে ছেড়ে দিয়েছে, সেই সূত্রেই বলল আর কি। ইন্সপেক্টর তখন বলে, তুই গান গা। ছেলেটি বলে, আমি তো গান গাইতে পারি না। ইন্সপেক্টর কনস্টেবলকে বলে, বেলাজি ওর পেছনে একটা বাড়ি দেন তো। বাড়ি দেওয়ার সাথে সাথে ছেলেটি চিৎকার করে ওঠে। এটি দেখে দীপকও ভয় পেয়ে যায়। তখন গুঞ্জার বলে, স্যার আপনি চাইলে আমি এমএলএ সাহেবের সাথে আপনার কথা বলিয়ে দিতে পারি। এ কথা শুনে ইন্সপেক্টর কনস্টেবল দুবেকে বলে রেজিস্ট্রেশন বের করতে। দীপক তখন বলা শুরু করে যে কিভাবে কি ঘটেছে। পুরো ঘটনা শোনার পর ইন্সপেক্টর জিজ্ঞেস করে, তোমার সাথে তুমি যাকে নিয়ে এসেছো তার নাম কি? দীপক বলে, তার নাম পুষ্পারানী। ইন্সপেক্টর হেসে বলে, তুমি তো আজব মানুষ, নিজের বউকে রেখে আবার আরেকজনের বউকে নিয়ে এসেছো। দীপক তখন বলে, আমি ইচ্ছে করে এমন করে নেই। ইন্সপেক্টর তখন জিজ্ঞেস করে, কী নাম বললে? দীপক বলে, পুষ্পারানী। ইন্সপেক্টর আবারও জিজ্ঞেস করে, তার স্বামীর নাম কি? গুলজার বলে, তার স্বামীর নাম পঙ্কজ। সাথে নিয়ে আসেনি কেন জানতে চাইলে দীপক বলে, আমি আসতে বলেছিলাম কিন্তু সে থানায় আসতে ভয় পায়। ইন্সপেক্টর বলে, থানাতে আসতে আবার ভয় কিসের? ইন্সপেক্টর আবারও জানতে চায় দীপকের বউ ফুলের কোনো ছবি আছে কিনা। দীপক তখন পকেট থেকে একটি ছবি বের করে এবং বলে, বিয়ের এই একটি ছবি আছে। ছবিটি ইন্সপেক্টরের কাছে দিলে ইন্সপেক্টর ছবিটি দেখে বলে, বাহ আপনার বউ তো অনেক সুন্দর। এই বলে যখন কনস্টেবল দুবেকে ছবিতে দেখানো হয় তখনই আমরা দেখতে পারি যে ছবিতে ফুলের লম্বা একটা ঘোমটা দেয়া, মানে তার মুখ দেখা যাচ্ছে না। বুঝেন ব্যাপারটা? মুখ না দেখা গেলে কিভাবে তারা খুঁজে বের করবে ফুলকে? ইন্সপেক্টর আবার জিজ্ঞেস করে, আপনার বইয়ের মুখ তো দেখা যাচ্ছে না, আমরা কিভাবে খুঁজবো? তার কোনো নিশানা আছে? দীপক বলে, তার নাকের নিচে ছোট্ট একটা তীর আছে। ইন্সপেক্টর দুবকে বলে, দুবে সাহেব লেখেন নাকের নিচে একটা তিল আছে। তারপর বলে, ঠিক আছে আমরা দেখি কোনো কিছু করতে পারি কিনা। এরপর ইন্সপেক্টর দীপককে জিজ্ঞেস করে, আপনার সাথে যাকে নিয়ে এসেছেন তার বাড়ি কোথায়? দীপক জানায় তার বাড়ি ছত্তিশগড়। চলে যাওয়ার সময় ইন্সপেক্টর বলে, কাল পুষ্পাকে নিয়ে থানায় আসবেন। তারা চলে গেলে কনস্টেবল দুবে বলে, স্যার ওদের উপর কি অপহরণের মামলা দিয়ে দেওয়া যায়? ইন্সপেক্টর বলে, তার কাপড় চোপড় দেখেছ? মনে হয় না তারা অপহরণ করেছে। আমাদের আসল টার্গেট হলো পুষ্পারানী, দেখি আগে কি হয়। এদিকে দীপক বাড়িতে এসে দেখে ছোট বাচ্চারা বলা বলি করছে নতুন চাচি হারিয়ে গেছে। তখন দীপকের মাকে জিজ্ঞেস করে, মা কি হয়েছে? দীপকের মা বলে, তুই চলে যাওয়ার পর সে মন্দিরে যেতে চায়, মন্দির থেকে আর ফিরে আসেনি। দীপক বলে, যেতে দিয়েছিলে কেন? দীপকের মা বলে, পূজা করতে কেউ কি মানা করে? দীপকের বাবা জানায় পুরো গ্রাম খুঁজে ফেলেছে, কোথাও তাকে পাওয়া যায়নি। দীপক তখন রাগ করে বলে, কেউ শুনলে কি বলবে? কেমন দায়িত্ব জ্ঞানহীন মানুষ আমরা, 2 দিনে 2 জন মানুষকে হারিয়ে ফেলেছি। অন্যদিকে আমরা দেখতে পারি ফুল স্টেশনে একটি চায়ের দোকানে বসে নাস্তা করছিল। তখন একজন মহিলা বলে, এমন দুর্ঘটনা তো জীবনে প্রথমবার শুনলাম। ছোট তখন বলে, তাই তো তোমার কাছে নিয়ে আসলাম। ফুলকে বলে, মঞ্জু অনেক ভালো একজন মানুষ, আমরা সবাই তাকে মঞ্জুমা ডাকি। আমি ছোট থেকেই ওনার কাছে কাজ করছি, মা অনেক দয়ালু। মঞ্জু তখন ছোটকে বলে, তুই থালা বাসন মাজতে যা। মঞ্জুমা বলে, যদি গ্রামের নাম জানতো, কোনো ফোন নাম্বার থাকতো তাহলে না হয় তাকে বাড়িতে পৌঁছে দিতে পারতাম। ছোট তখন উঠে গিয়ে বলে, তাকে অনেকবার জিজ্ঞেস করেছি কিন্তু সে গ্রামের নাম বলতে পারে না, শুধু বলে তার শ্বশুরবাড়ির নাম কোনো ফুলের নামের সাথে। আমি অনেক ফুলের নাম জিজ্ঞেস করেছি, চম্পা, চামেলি, কিন্তু সে কিছুই বলতে পারছে না। আর তার নিজের বাপের বাড়িতেও সে যেতে চাইছে না। মঞ্জুমা জিজ্ঞেস করে, কেন? তখন ফুল বলে, আমি এখন আমার বাপের বাড়ি ফেরত গেলে সবাই আমাকে খারাপ ভাববে, বলবে আমার মাঝেই কোনো দোষ আছে।
যার জন্য আমি শ্বশুরবাড়ি যেতে পারিনি। আমার স্বামী আমাকে রেখে চলে গেছে। এই কথা শুনে মঞ্জুমা কিছুটা বিরক্ত হয়ে বলতে থাকে, ফ্রড শব্দটা কখনো শুনেছ? প্রতারক, যাকে ইংলিশে ফ্রড বলে। এখন অনেক লোক আছে যারা এভাবে বিয়ে করে নিয়ে আসে, তারপর মেয়েকে রেখে চলে যায়। এ কথা শুনে ফুল রেগে যায়। ফুল বলে, আমার স্বামী সেই রকম না, সে অনেক ভালো মানুষ, সে কখনো আমাকে এভাবে ছেড়ে চলে যাবে না। ফুলের কথা শুনে মঞ্জুমা ছোটুকে জিজ্ঞেস করে, ছোটু, শাহরুখ খানের বাড়ির ঠিকানা বলতো। ছোটু তখন শাহরুখ খানের বাড়ির ঠিকানা বলে দেয়। মঞ্জুমা তখন বলে, ছোটু যেখানে জীবনেও কখনো যাবে না, শুধুমাত্র স্বপ্ন দেখে, সেখানে ঠিকানা সে বলতে পারে। আর তোর যেখানে শ্বশুর বাড়ি, যেটা তোর নিজের বাড়ি, তুই সেই ঠিকানা জানিস না? তাহলে তুই কীভাবে যাবি সেখানে? তোর মাকে তোকে ভালো কিছু শেখায়নি? তখন ফুল বলে, আমার মা আমাকে অনেক কিছু শিখিয়েছে, আমি সব কিছু পারি, ভালো রান্নাবান্না করতে পারি, হাতের কাজ পারি, সব কিছুই পারি। মঞ্জুমা তখন রেগে গিয়ে বলে, বোকা হওয়া দোষের কিছু না, কিন্তু বোকা হয়ে গর্ব করাটা লজ্জার। ছোটু তখন বলে, মা তুমি যদি ওকে কয়েকদিনের জন্য আশ্রয় দিতে। মঞ্জুমা রেগে গিয়ে বলে, আমি কি আশ্রয় কেন্দ্র খুলে বসেছি? অন্যদিকে যা। এই কথা শুনে ফুল রেগে খাবার না খেয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি পুষ্পার স্বামী পাটেরা থানায় যায়। পুষ্পার স্বামীকে দেখে ইন্সপেক্টর বলে, কি ব্যাপার, হঠাৎ এইখানে? কাউকে মেরেছেন নাকি? প্রদীপ চেয়ারে বসতে বসতে বলে, আমার শ্বশুর বাড়িতে আমি খবর দিয়েছি, ভাবলাম আপনাকে জানানো দরকার, না হলে প্রথম বউকে আগুনে পুড়ে মারার অভিযোগ দিয়েছিলেন, এবার হয়তো সেই রকমই অভিযোগ দিবেন। ইন্সপেক্টর তাকিয়ে থাকতে দীপক বলে, গতকাল আমার বউ হারিয়ে গেছে। এ কথা শোনার পর ইন্সপেক্টর জোরে হাসতে শুরু করে, কিন্তু প্রদীপের মুখের দিকে তাকিয়ে হাসি থামিয়ে দেয়, রেজিস্ট্রেশন খাতা বের করে। পুষ্পা বাড়িতে ফিরে আসলে বাচ্চারা বলতে থাকে, চাচি ফিরে এসেছে, চাচি ফিরে এসেছে। বাচ্চাদের চেঁচামেচি শুনে দীপক গিয়ে দেখে পুষ্পা বাড়ির দিকে আসছে। দীপক পুষ্পাকে জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলে? পুষ্পা বলে, বলেই তো গিয়েছিলাম মন্দিরে যাব। দীপকের মা তখন বলে, 5 ঘন্টা মন্দিরে কি করেছিলে? তখন দীপকের বাবা বলে, আমরা তো তোমাকে মন্দিরে খুঁজেছি, কোথাও তো পাইনি। পুষ্পা জানায়, ঘুমটা থাকার কারণে হয়তো চিনতে পারেননি। দীপকের বাবা তখন নিচু গলায় বলে, এই ঘুমটাই যত সমস্যা। দীপক বলে, আমাকে আরও বকো, তখন তো বলেছিলে ফুল হারিয়ে গেছে, আমি কিভাবে বুঝতে পারিনি? এখন বুঝেছো তো কেন বুঝতে পারিনি? দীপকের মা দীপকের ভাবি পুনমকে বলে, মুখের দিকে না তাকিয়ে জলদি গিয়ে চা বসাও। বারান্দায় বসে দীপকের বাবা দীপককে জিজ্ঞেস করে, ইন্সপেক্টর কি বলেছে? দীপক বলে, ইন্সপেক্টর খোঁজ করবে, 15,000 টাকা চেয়েছে, 5,000 দিয়েছে। পুষ্পাকে দেখে দীপক বলে, পুষ্পার বাড়িতে ফোন দিয়েছিলাম, বারবার নাম্বার ভুল বলছে। ইন্সপেক্টর পুষ্পাকে থানায় যেতে বলেছে। দীপকের বাবা দীপককে বলে, ফুলের বাড়িতে কি একটি খবর পাঠাবো? দীপক বলে, কি বলবো আমরা তাদের? আপনাদের ফুলকে আমরা হারিয়ে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন। এই কথা শুনে দীপকের বাবা বলে, তাহলে কিছুদিন অপেক্ষা করি, ভগবান কৃপা করলে যদি ফুলকে পাই, তাহলে আর নিজেদের মধ্যে লুকিয়ে রাখতে হবে না। দীপক তখন আনমনে ফুলের কথা চিন্তা করতে থাকে, তাদের বিয়ের কথা, তার সাথে কাটানো সময়ের কথা। খোলা মাঠে বসে দীপক ফুলকে বলেছিল, আমি তোমাকে ভালোবাসি। সেই কথাগুলো মনে করে দীপকের চোখে পানি চলে আসে। সিন শিফট হলে আমরা দেখতে পাই মূর্তি পুলিশ স্টেশন থেকে একটি ফ্যাক্স আসে। কনস্টেবল দুবে ইন্সপেক্টর মনোহরকে ফ্যাক্স দেয়। মনোহর ফুলের মিসিং হিস্ট্রির সাথে ফ্যাক্সের ইনফরমেশন চেক করে দেখে কিছুটা ইনফরমেশন মিলে যায়। তখন মনোহর পাটেলা পুলিশ স্টেশনের ইন্সপেক্টর ত্রিভুবনকে ফোন দেয়। ইন্সপেক্টর মনোহর ত্রিভুবনকে বলে, আপনার ফ্যাক্স আমি পেয়েছি। ত্রিভুবন জিজ্ঞেস করে, প্রদীপের ওয়াইফের বিষয়ে? মনোহর বলে, হ্যাঁ, ওই জয়ের বিষয়ে। ত্রিভুবন বলে, জয়াকে খুঁজে পেয়েছেন? মনোহর বলে, খুঁজে পাইনি, একই ট্রেন থেকে আরেকটি মেয়ে নিখোঁজ হয়েছে। ত্রিভুবন বলে, এটা চাঁদপুর ব্রাইডাল গ্যাং না তো, যারা নতুন বউদের গহনা চুরি করে নিয়ে যায়? ইন্সপেক্টর মনোহর বলে, হতে পারে, কিন্তু আমার এখানে ফুল নামে যে মেয়েটির মিসিং কমপ্লেন করা হয়েছে, সে তার গহনাগুলো খুলে তারপর মিসিং হয়েছে। ত্রিভুবন বলে, জয়া 115 গ্রাম সোনা এবং একটি মোবাইল ফোন নিয়ে মিসিং হয়েছে। কথাটা শুনে মনোহর আবারও জিজ্ঞেস করে, কতটুকু সোনা? ত্রিভুবন বলে, 150। এ কথা শুনে মনোহরের আগ্রহটা একটু বেড়ে যায়।
বিষয়টা তো বুঝতেই পেরেছেন। আমরা প্রথম যখন মনোহরকে দেখেছিলাম তখনই বুঝতে পেরেছিলাম সে একটু অন্যরকম পুলিশ অফিসার, অর্থাৎ বাড়তি ইনকাম করতে পছন্দ করে। মনোহর ত্রিভুবনকে জয়ের একটা ছবি ফেক্স করতে বলে, ফোন রেখে দেয় আর বলে পুষ্পরানীর উপর এখন একটু বিশেষ নজর রাখতে হবে। ওদিকে আমরা দেখি ফুল, আব্দুল আর ছোট একসাথে তাদের বাসায় যায়। বাসায় যাওয়ার পর ছোট বলে, আজকে রাতে তুমি আমাদের অতিথি, তুমি আমাদের সাথেই থাকবে। ফুল তখন লক্ষ্য করে যে আব্দুল তার পা থেকে ব্যান্ডেজগুলো খুলছে। ফুল দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, ওর পা তো ঠিক আছে? তখন ছোট বলে, হ্যাঁ, ওর পা কাটা যায়নি, ওর পা ঠিক আছে। ছোট আরও বলে, দুনিয়াটা আসলে এমনই, যেটা দেখায় আসলে সেটা না, আর যেটা আসলেই হয় সেটা দেখায় না। এরকম কথা বলেই ছোট ফুলকে ঘুমিয়ে পড়তে বলে। ফুলও চুপচাপ শুয়ে পড়ে। অপরদিকে রাতের অন্ধকারে পুষ্পা তার রুম থেকে বের হয়ে মোবাইলে নতুন সিম ইনস্টল করে। পরের দিন সকালবেলা ফুল মঞ্জুমার কাছে আসে আর বলে বিয়ের সময় ফুলের মা ফুলকে স্বামীর মঙ্গলের জন্য যে পুটলিটা দিয়েছিল সেটা তার কাছে রাখতে। মঞ্জুমা বলে, যে লোক তোকে রেখে চলে গেছে এখনও তার মঙ্গল চিন্তা করিস? এই বলে মঞ্জুমা ফুলকে বলে কিছু পাকোড়া ভাজার জন্য। সকালবেলা দীপকের দাদি তার পালা গরুকে বলে, আজকাল রাতে তুই এত বেশি ডাকাডাকি করিস কেন? রাতে কি তোর কি হয়? এই কথা শুনে পুষ্পা একটু চমকে যায়, কারণ প্রতি রাতে তো সেই ঘর থেকে বের হয় এবং সেখান থেকে চলে যায়। পুষ্পা দীপকের ভাবি পুনমের সাথে এসে কথা বলতে শুরু করে। পুষ্পা পুনমকে অনেক কিছু জিজ্ঞেস করে, কিন্তু পুনম তেমন কোনো কথা বলে না, শুধু মাথা নাড়তে থাকে, মুখ দিয়ে কোনো শব্দই করে না। এই দেখে পুষ্পা বলে, ভাইয়ের উপর আমার অনেক গর্ব হয়, তিনি আপনার মতো একজন বোবা মেয়েকে বিয়ে করেছে। পুনম তখন বলে, আমি বোবা না। পুষ্পা বলে, আমি জানি আপনি বোবা না, এটা তো মুখ থেকে কথা বের করার জন্য বললাম। পুষ্পা তখন বলে, আপনি সারাদিন চুপ করে থাকেন কেন? পুনম বলে, বাবলুর বাবা তো থাকে না, কার সাথে কথা বলবো, তাই চুপ করে থাকি। পুষ্পা দেখে দীপকের ভাতিজা বাবলু পুষ্পার দিকে তাকিয়ে আছে। পুষ্পা বলে, কি ব্যাপার, তুমি আমাকে কি দেখছো? তখন বাবলু বলে, গতকাল আমার বন্ধু হাড়ির জুতা মন্দির থেকে হারিয়ে গেছে, তখন হাড়ির বাবা আরেকজনের জুতা নিয়ে এসেছে। পুষ্পা জিজ্ঞেস করে, এরকম কেন করলো? তখন বাবলু বলে, হাড়ির বাবা বলেছে জুতার গায়ে কি কারো নাম লেখা আছে? যার পায়ে জুতা থাকবে জুতা তারই হয়। আমিও বলেছি আমার যে নতুন চাচি ওটাই আমার আসল চাচি, চাচির গায়ে কি আর নাম লেখা থাকে? এই কথা শুনে পুষ্পা একটু ভয় পেয়ে যায় আর তার হাতের দিকে তাকিয়ে দেখে তার হাতে লেখা আছে জয়া। ব্যাপারটা এখন বুঝতে পেরেছেন তো? এটাই আসলে সেই জয়া, প্রদীপের স্ত্রী, পাটালা স্টেশনে যার মিসিং কমপ্লেন করা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে এখানে কিছু একটা ঘাপলা আছে। দীপকের সাথে পুষ্পা পুলিশ স্টেশনে গেলে ইন্সপেক্টর মনোহর বলে, আমরা যা জিজ্ঞেস করব সত্যি সত্যি বলবা। মনোহর জিজ্ঞেস করে, নাম কি? পুষ্পা বলে, পুষ্পা রানী। পিতার নাম জিজ্ঞেস করলে বলা হয় রাজেন্দ্র প্রসাদ। তখন মনোহর জিজ্ঞেস করে, তাহলে ঘরে যে নাম্বার দিয়েছিলে সেটা তো সত্যদেব দর্জি নামের একজনের, ঘরের নাম্বারও কি কেউ ভুলে যায়? পুষ্পা চুপ থাকে। মনোহর বলে, দারোগা আর ডাক্তারের কাছে কিছু লুকাতে হয় না। মাথার ঘোমটাটা তুলতে বললে পুষ্পা ঘোমটাটা তুলে মনোহর জিজ্ঞেস করে, বাবার বাড়ি কোথায়? পুষ্পা বলে, সামবেলা। মনোহর বলে, এই নাম তো আগে কখনো শুনিনি। পুষ্পা বলে, প্রথমে ইন্দারপুর ছিল, তারপর আঠালনগর, এরপর মায়াগঞ্জ। আমাদের এখানে সরকার বদলের সাথে সাথে গ্রামের নামও চেঞ্জ হয়। মনোহর জিজ্ঞেস করে, প্রদেশের নাম কি? ছত্তিশগড়। তখন কনস্টেবল বলে, এর নামও 1 বছর আগে মধ্যপ্রদেশ ছিল। মনোহর জিজ্ঞেস করে, তুমি যে ট্রেনে করে এসেছো সেটা তো ছত্তিশগড় থেকে আসে না, ঠিক করে ভালো করে বলো কোথা থেকে এসেছো? পুষ্পা বলে, আমার স্বামী যেখান থেকে নিয়ে এসেছে সেখান থেকেই উঠেছি। পুষ্পা আবারও বলে, 2-3 বার গাড়ি বদল করে তারপর ট্রেনে উঠেছে। মনোহর তারপর জিজ্ঞেস করে, স্বামীর বাড়ির ঠিকানা কি? পুষ্পা বলে, মনে নাই। মনোহর রেগে গিয়ে বলে, স্বামীর বাড়ির ঠিকানা মনে নাই আর আমাকে বলো 2 দিন হয়ে গেছে তুমি নিখোঁজ, তোমার স্বামী এখনো কেন পুলিশ স্টেশনে কোনো মিসিং কমপ্লেন করেনি? পুষ্পা বলে, কেন করেনি সেটা আমি কি করে বলবো? মনোহর কতক্ষণ থেমে থেকে বলে, কোনো নিশানা আছে? পুষ্পা হাত দেখালে মনোহর বলে, এখানে তো শ্রেয়া লেখা। পুষ্পা বলে, তার দাদি আদর করে শ্রেয়া রাখত। মনোহর পুষ্পার হাত এবং মুখের ছবি তুলতে বলে, কিন্তু জয়া মুখের ঘুমটা না সরালে মনোহর বলে, পুষ্পা যদি মুখের ঘুমটা না সরাও তাহলে কিভাবে ছবি তুলবো? তোমার শ্বশুর বাড়িতে কিভাবে পাঠাবো? এটা ক্যামেরা, এক্সরে মেশিন না যে ভিতর থেকে তোমার মুখ বের করে আনবে। দুবে বলে, স্যার মেয়ে মানুষ, আমরা জোর করতে পারি না, যদি সে ছবি তুলতে রাজি না হয়। তখন মনোহর বলে, হাতের নিশানের ছবি তুলে নিতে।
ছবি তোলার পরে আঙ্গুলের ছাপ দিয়ে পুষ্পা যখন চলে যাচ্ছিল, পিছন থেকে মনোহর জয়া বলে ডাক দেয়। আর ঠিক তখনই জয়া পিছন দিকে তাকায়। ঠিক পর মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জয়া বলে, আমার হাতের চুড়ি আপনার টেবিলে রয়ে গেছে, এটা নেয়ার জন্যই পিছনে ফিরেছি। চুড়ি নিয়ে যখন জয়া চলে যায় তখন দেখা যায় মনোহর মিসিং কমপ্লেনে যেখানে জয়ার নাম লেখা ছিল সেখানে জয়ার হাতের লেখা শ্রেয়া নামটি লিখেছে। এই না হলে পুলিশ। মনোহর হাসতে থাকে এবং কনস্টেবল দুবেকে বলে, ব্যাপারটি বুঝেছেন? কনস্টেবল তখন মনোহরের দিকে তাকিয়ে থাকে। রাতে ফুলকে মঞ্জুমা তার বাড়িতে নিয়ে যায় সেখানে থাকার জন্য। রাতের খাবারের জন্য ফুল রুটি বানাতে থাকে আর মঞ্জুমাকে জিজ্ঞেস করে সে কি এখানে একাই থাকে। মঞ্জুমা বলে, আমার স্বামী থাকতো আমার সাথে, আমার খেত আবার নেশা করে আমাকেই মারতো। কিছু বললেই বলতো যাকে ভালোবাসে তাকে মারতেই পারে। তাই একদিন আমিও তার প্রতি ভালোবাসা দেখালাম, এরপর আর একসাথে থাকে না। ফুল জিজ্ঞেস করে, মঞ্জুমার দোকানের জন্য কিছু মিষ্টি বানাবে? মঞ্জুমা বলে, যদি বানাতে ইচ্ছা হয় বানাও, কিন্তু নতুন ঘরে সামলাতে পারবে? ফুল বলে, নতুন ঘর কিভাবে সামলাতে হয় সেটাই আমার মা শিখিয়েছে। পরের দিন সকালে দেখা যায় মঞ্জুমা তার দোকানের একজন রেগুলার কাস্টমারকে মিষ্টি খাওয়াচ্ছে। ফুল মঞ্জুমাকে প্রথমে মিষ্টি খেয়ে চেক করতে বললে মঞ্জুমা বলে, আমার জীবনে মিষ্টি খাওয়ার মতো কোনো সুখকর দিন নাই। পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইন্সপেক্টর মনোহর কনস্টেবল দুবেকে নিয়ে পুষ্পাকে নজরদারিতে রাখে। পুষ্পা যেদিকে যায় তারা দুজনও তাকে ফলো করতে থাকে। পুষ্পা কয়েক জায়গায় ঘুরে হাতের একটা চুড়ি বিক্রি করে কিছু টাকা নেয়। এদিকে আবার দীপক ও তার বন্ধুরা ফুলের ছবি দেখিয়ে ফুলকে খুঁজতে থাকে, কিন্তু ফুলের লম্বা ঘুমটার কারণে কেউ তার মুখ দেখতে না পেরে চিনতে পারে না। পুষ্পা একজনকে কিছু পাঠায় এবং একটা সার্ভার ক্যাফেতে যায়। ইন্সপেক্টর সার্ভার ক্যাফেতে যায়, কিন্তু পুষ্পা সেখান থেকে সব তথ্য ডিলিট করে দেওয়ার কারণে তারা কিছুই জানতে পারে না। এমন করে সারাদিন ঘোরাঘুরির পরে পুষ্পা বাড়ি ফিরে আসে। দীপকের বন্ধুরা দীপককে বলে, গুঞ্জার এমএলএর খুব কাছের একজন, তারা একবার যদি তাদের কাছে গিয়ে বলে আর থানায় ফোন করে তাহলে পুলিশের উপর অনেক প্রেসার পড়বে। পুষ্পা জমি দিয়ে হাঁটতে থাকে আর গুনগুন করে গান গাইতে থাকে। গুঞ্জার পিছন থেকে গিয়ে বলে, আপনার গলা অনেক মিষ্টি। পুষ্পা গুঞ্জারকে জিজ্ঞেস করে, আপনি কি ফসলের জমি চাষ করেন? গুঞ্জার বলে, না, আমি প্রিন্টার, এমএলএর সাথে কাজ করি, তার সকল পোস্টার আমি প্রিন্ট করি, আমি খুব এমএলএর কাছের একজন মানুষ। গুলজার পুষ্পাকে জিজ্ঞেস করে, আপনি তো মনে হয় লেখাপড়া জানেন, তাহলে থানায় আঙ্গুলের ছাপ দিলেন কেন? পুষ্পা চুপ করে থাকে। এমন সময় পেছন থেকে দীপকের বাবা এসে গুলজারকে ডাক দেয় আর বলে, জমিতে এত পোকামাকড় হয়েছে যে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে, জমিতে কীটনাশক দিতে হবে। এই কথা শুনে পুষ্পা বলে, জমিতে কীটনাশক দিলে সেটি ফসলের ক্ষতি করে, জমিরও ক্ষতি হয়। পুষ্পা তখন কীটনাশক ছড়ানোর বদলে পোকামাকড় মারার জন্য স্টিকি অ্যাপ নামের একটি পদ্ধতির কথা শিখিয়ে যায়। সে জানায় তার বাবার অনেক জমি আছে, শহর থেকে লোকজন এসে এগুলো তাদেরকে শেখায়। থানায় বসে মনোহর পুষ্পার পিছনে নজরদারি রেখে যে ছবিগুলো তুলেছিল সেগুলো দেখতে থাকে, কিন্তু একটা ছবিতেও ভালো করে মুখ দেখা যাচ্ছিল না। তখন মনোহর বলে, পাটেলা স্টেশনে ফোন করে জয়ার ছবি পাঠাতে। দীপক এবং তার বন্ধুরা এমএলএর সাথে দেখা করতে যায়। এমএলএর কাছে দীপক সবকিছু খুলে বললে এমএলএ দীপককে মঞ্চে যেতে বলে। মঞ্চে উঠে যখন এমএলএ বক্তৃতা দিতে থাকে তখন বলে, বিরোধী পার্টি তাদের উপর এতটাই ষড়যন্ত্র করেছে যে এখন তাদের পার্টির লোকজনকেও নানানভাবে হেনস্থা করছে। এই বলে দীপককে স্টেজের সামনে এনে এমএলএ বলে, আমাদের পার্টির এই ছেলের বউকে বিরোধী পার্টি অপহরণ করেছে, আমরা এখন যেভাবেই হোক দীপকের বউকে খুঁজে বের করব। তখন স্লোগান দিতে থাকে, দীপকের জ্যোতি আমরা বের করে আনবই। দীপক তখন বলতে থাকে, ওর নাম জ্যোতি না, ওর নাম ফুল। কিন্তু কে শোনে কার কথা? এমএলএ তো তার মতো করে বলেই চলছে। কি একটা অবস্থা দেখেন। তারা তাদের সুবিধার জন্য সাধারণ মানুষের ইমোশন নিয়েও খেলা করতে ছাড়ে না। পুষ্পা রুমে গিয়ে দেখে বাবলু তার মোবাইল নিয়ে খেলা করছে। বাবলুর হাত থেকে মোবাইলটা নিয়ে পুষ্পা বলে, তুমি এটা নিয়ে কেন খেলা করছো? বাবলু বলে, এটা কার? পুষ্পা বলে, এটা আমার। বাবলু বলে, তাহলে লুকিয়ে রেখেছো কেন? আমি আম্মুর কাছে বলে দেব। এই বলে যখন সে বের হতে চায় পুষ্পা বলে, তুমি কাউকে বলো না, এটাতে একটা গেমস আছে, আমি তোমাকে মাঝে মাঝে খেলতে দেব। পুষ্পা দেখে বিছানার নিচে একটা ছবি, এর মধ্যে পুনম আসলে বলে, এটাই আপনার স্বামীর ছবি? পুষ্পা বলে, ছবিটা কি আপনি বানিয়েছেন? পুনম বলে, হ্যাঁ। তখন পুষ্পা বলে, আপনি তো অনেক ভালো ছবি আঁকেন। এই বলে পুষ্পা স্টিকি অ্যাপ লাগাতে চলে যায়। ছোট ফুলের কাছে এসে আবার কতগুলো গ্রামের নাম বলতে থাকে।
কিন্তু ফুল একটা নামও মনে করতে পারে না। ফুল জিজ্ঞেস করে, তুমি কি এতিম? ছোট বলে, না, আমার মা বাবা সবাই আছে। 5 বছর হলো আমি এখানে কাজ করি, প্রতি মাসে টাকা পাঠাই। ফুল তখন মঞ্জুমাকে জিজ্ঞেস করে, দাদি, আমাদের মেয়েদেরকে কেন কাজ করতে দেয়া হয় না? আমাদেরকে অসহায়ের মতো ঘরে রেখে দেয়া হয় কেন? তখন মঞ্জুমা বলে, মেয়েরা সবাই পারে, ঘরের কাজ সামলাতে পারে, বাচ্চা জন্ম দিতে পারে, বাচ্চাদেরকে বড় করতেও পারে। বলতে গেলে মেয়েদেরকে পুরুষের দরকারই হয় না। কিন্তু এই কথাটা যদি মেয়েরা বুঝতে পারে, তখন তো আর মেয়েদেরকে ভয় পাবে না। এই ভয়েই পুরুষরা মেয়েদেরকে কাজ করতে দেয় না। তখন ফুল বলে, আমি যখন আমার স্বামীর বাড়িতে যাব তখন ছোটখাটো কিছু একটা কাজ শুরু করব। রাতের বেলা দীপকের মা দীপকের দাদি কথা বলতে থাকে। দীপকের দাদি বলে, আজকের খাবার অনেক মজা হয়েছিল। দীপকের মা তখন বলে, পুনামকে সবসময় চুপ থাকতে দেখি, কিন্তু ইদানে পুষ্পর সাথে খুব ভালোভাবে মিলেমিশে কথাবার্তা বলে, হাসি খুশি থাকে, দেখতে অনেক ভালো লাগে। আমাদের ফুল যখন ফিরে আসবে তখন ফুলের সাথেও এরকম করে বোনের মতো মিলেমিশে থাকবে। ফুলকে না পাওয়ার কষ্টে দীপক তার বন্ধুদের সাথে লাল পানি খাওয়া শুরু করে। বন্ধুরা সবাই বলতে থাকে, ফুল ভাবিকে মনে হয় আর খুঁজে পাওয়া যাবে না, আমরা তো অনেক খুঁজলাম, কিন্তু মনে হয় না তাকে আর পাওয়া যাবে। এই কথা শুনে দীপক অনেক আপসেট হয়ে যায়। দীপকের বন্ধুরা আরও অনেক উল্টাপাল্টা কথা বলে। এসব শুনে দীপক রাগে ওর বন্ধুদের সাথে হাতাহাতি করে সেখান থেকে বাড়িতে চলে আসে। সেই মুহূর্তেই পুষ্পা বাড়ি থেকে চলে যাওয়ার প্ল্যান করে। সে ঘর থেকে বের হয়ে দেখে দীপক মাতাল হয়ে বাড়ির উঠানে পড়ে গেছে। তখন পুষ্পা দীপককে তার রুমে শুয়ে দিতে যায়। দীপক আনমনে ফুলের নাম নিচ্ছে। তখন পুষ্পার মন অনেক খারাপ হয়ে যায় এবং এখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালে পুনাম বাবলুর একটা ছবি বানিয়ে পুষ্পকে দেখায়। তখন বলে, ভাবি, আমার একটা উপকার করবে, আমার একটা ছবি বানিয়ে দিবে? পুনাম বলে, অবশ্যই দিব। এদিকে ছোট ফুলকে এসে বলে, 4 দিন হয়ে গেছে, কেউ তোমার খোঁজ নিতে আসলো না, এখন তো থানায় চলো। ফুল বলে, এতদিন হয়ে গেছে, এখনো কেউ আমার খোঁজ পায়নি। আমি স্টেশনে ছিলাম, এখানে সেখানে রাত কাটিয়েছি, এখন কি তারা আমাকে আর মেনে নিবে? ওদিকে আমরা দেখতে পাই পুষ্পা গুঞ্জারকে একটা স্কেচ দেয়। পাটালা স্টেশন থেকে একটি ছবি ফ্যাক্স করে পাঠানো হয়। ছবিটি দেখে ইন্সপেক্টর মনোহরের মুখে হাসি ফুটে ওঠে, কারণ এটি ছিল পুষ্পার ছবি, মানে জয়ার। দীপক বাড়িতে ফিরে এসে দেখে বাড়িতে অনেক পুলিশ। বাড়িতে ঢোকার পর দেখে লেডি পুলিশ পুষ্পাকে থানায় নিয়ে যাচ্ছে। তখন দীপক জিজ্ঞেস করে, কি হয়েছে? মনোহর বলে, ওর হাতে দেখো, ওর নাম পুষ্পা না, ওর নাম জয়া। ওর স্বামীর নাম পঙ্কজ না, দীপক। তখন পুষ্পা সত্যটা জানতে চাইলে কেউ আর তার কথা শুনতে চায় না। তার কাছে মোবাইল ফোন আছে। এটা শোনার পর দীপক বলে, তুমি আমার সাথে কেন এত মিথ্যা কথা বলেছ? পুষ্পাকে থানায় নিয়ে আসা হয়। দীপকের বাড়িতে দীপকের বন্ধুরা আসে। গুঞ্জার এসে দীপককে বলে, পুষ্পা কোথায়? ওকে থানায় নিয়ে গেছে, তুই কিছু বললি না কেন? তখন দীপক বলে, ওর নাম পুষ্পা না, ওর নাম জয়া। বাবলু বলে, ও আমাদের চাচিকে অপহরণ করেছে। তখন গুঞ্জার ধমক দিয়ে বলে, পুষ্পা যদি ফুলকে অপহরণ করত তাহলে সে কেন ফুলকে খুঁজতে চাইবে? তখন গুর্জারের হাতে থাকা পোস্টার দেখায়। পোস্টারে ফুলের ছবি ছাপিয়েছে যাতে করে ফুলকে খুঁজে পাওয়া যায়। তখন পুনাম বলে, পুষ্পা আমাকে বলেছিল ফুলের একটা ছবি আঁকতে, আমি তো বিয়েকে ফুলকে দেখেছিলাম, সেটার একটা ছবি বানিয়েছিলাম। তখন সবার ভুল ভাঙে। এদিকে পোস্টার দেখে একজন মঞ্জুমাকে এসে জিজ্ঞেস করে, মঞ্জুমা, এটাই কি এই মেয়ে নাকি? মঞ্জুমা বলে, পড়ে শোনা তো। তখন লোকটি বলে, ফুল কুমারী, স্বামীর নাম দীপক কুমার, গ্রাম সুরুজমুখী। তখন ফুল বলে, দাদি, আমার মনে পড়েছে, গ্রামের নাম সুরুজমুখী। সেখানে দেয়া ফোন নাম্বারে স্টেশন মাস্টার অনেকবার ফোন করে, কিন্তু নাম্বার বারবার বন্ধ বলে। তখন স্টেশন মাস্টার বলে, প্ল্যাটফর্মে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে একটু পরে সেটি মুজড্রি স্টেশনের দিকে যাবে। এই কথা শুনে মঞ্জুমা ফুলকে ট্রেনে তুলে দেয়। এদিকে পুলিশ স্টেশনে দীপক ও তার বন্ধুরা আসে। তখন পুষ্পাকে লকার থেকে বের করে আনা হয়। মনোহর জিজ্ঞেস করে, সত্য ঘটনাটা বলো। তখন পুষ্পা বলা শুরু করে। সে বলে, আমি বিয়ে করতে চাইনি, আমাকে জোর করে বিয়ে দেয়া হয়েছে। আমি লেখাপড়া করতে চেয়েছিলাম, কিন্তু আমার পরিবার আমার কথা না শুনে আমার বিয়ে ঠিক করে ফেলে। বিয়ের দিন আমি জানতে পারি প্রদীপ এর আগের বউকে আগুনে পুড়িয়ে মেরেছে, কিন্তু ততক্ষণে আমার কিছুই করার ছিল না। ট্রেনে করে যখন আমি আসি, রাতে দীপক আমাকে যখন ডাকে, তখন আমার মনে হলো আরেকটা সুযোগ আমার সামনে এসেছে, আমি কেন এটাকে হাতছাড়া করব। তাই আমি দীপকের সাথে চলে এসেছি, কিন্তু আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। জয়া বলে, সে হাতে চুড়ি বিক্রি করে কলেজে ভর্তি হওয়ার টাকা পাঠায়। 3 দিন পর তার ক্লাস শুরু হবে। গতকাল রাতে সে বাড়ি থেকে চলে যেত, গাড়ির টিকিট দেখায়, কিন্তু যখন দেখলো দীপক ফুলের জন্য কষ্ট পাচ্ছে, তখন সে ভাবলো কিছুদিন থেকে সে দীপকের উপকার করে যাবে। পুষ্পা বলল,
যে আমি কারো ক্ষতি করি নাই, আমি কোনো কিছুই করিনি, কোনো কিছু চুরিও করিনি। আমি শুধু একটা সপ্তাহ সময় চেয়েছিলাম যাতে আমি আমার নিজের জীবনটা নতুনভাবে সাজাতে পারি। তখন পুষ্পা বলে, আমি পোস্টার ছাপিয়ে ফুলকে খোঁজার চেষ্টা করেছি, সেখানে আমার ফোন নাম্বার দেয়া ছিল। হঠাৎ করে পুষ্পা বলে, আমার মোবাইল ফোন কোথায়? নিশ্চয়ই সেখানে এতক্ষণ অনেকবার ফোন এসেছে। মোবাইল অন করে দেখা যায় আসলে সেখানে অনেকগুলো কল এসেছে। মনোহর সেখানে ফোন দিতে অপরপক্ষ থেকে স্টেশন মাস্টার বলে, ফুল এখানে ছিল, এখন তাকে ট্রেনে তুলে দেয়া হয়েছে। মনোহর বলে, আইডিয়া কাজে লেগেছে, ফুলকে পাওয়া গেছে। তারা ফুলকে ট্রেনে তুলে দিয়েছে, কিছুক্ষণ পর ফুল স্টেশনে এসে পৌঁছাবে। একথা শুনেই সবাই স্টেশনের দিকে দৌড়ে যেতে চাইলেও মনোহর পুষ্পাকে আটকায়, বলে, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে তো কোথাও যেতে দেওয়া হবে না, মামলা ক্লোজ করতে হবে। পুষ্পা জিজ্ঞেস করে, মানে? তখন মনোহর বলে, প্রদীপ আসছে তোমাকে নিয়ে যেতে। কিছুক্ষণ পর থানায় প্রদীপ আসলে ইন্সপেক্টর প্রদীপকে বলে, আপনার মান সম্মানের কথা চিন্তা করে কোনো রিপোর্ট লিখিনি, এখন আপনি বলেন কি রিপোর্ট লিখবো? পালিয়ে যাওয়া, চুরি নাকি হারিয়ে যাওয়ার? প্রদীপ তার পকেট থেকে এক বান্ডেল টাকা বের করে মনোহরের দিকে দিয়ে বলে, হারিয়ে যাওয়ার। ইন্সপেক্টর তাই করে আর জয়াকে আনতে বলে। জয়া এসে দাঁড়ানোর পর প্রদীপ তার সামনে গিয়ে জোরে একটা থাপ্পড় দেয় আর বলে, বাসায় চল, দেখ তোর আমি কি করি। গহনা কোথায় জানতে চাইলে মনোহর বলে, গহনা আমার কাছে, কিন্তু একটা চুড়ি বিক্রি করে দিয়েছে। পুষ্পা তখন চিৎকার করে বলে, এইসব গহনা আমার বাবা অনেক কষ্টের টাকার, গহনাগুলো আমার। তখন প্রদীপ বলে, এগুলো আমার যৌতুকের। এই বলে যখন প্রদীপ জয়াকে নিয়ে যেতে চায় তখন পেছন থেকে মনোহর আটকায়। মনোহর বলে, ম্যাডাম পালিয়ে গেছে, আপনি কেস করেছেন, আমরা আপনার স্ত্রীকে খুঁজে দিয়েছি, মামলা ক্লোজ। কিন্তু ম্যাডাম আপনার সাথে যেতে চায় না, এটা তো আরেক ব্যাপার, কারণ ম্যাডাম এখন সাবালিকা, সে তার নিজের ইচ্ছা মতো তার জীবনের সিদ্ধান্ত নিতে পারে। আপনি তো জোর করে তাকে নিয়ে যেতে পারেন না, আপনি থানায় তাকে মেরেছেন, তাকে ভয় দেখাচ্ছেন, এভাবে তো তাকে নিয়ে যেতে পারেন না। প্রদীপ বলে, মানে কি? মনোহর বলে, এটাকে আইন বলে, আপনি একজনকে মেরেছেন, তাকে জোর করে নিয়ে যাচ্ছেন, আইনে এটা বলে না। প্রদীপ তখন রাগ করে বলে, আপনি কি ওকে আমার সাথে যেতে দিতে চাচ্ছেন না? তখন মনোহর বলে, আমি তো আপনার কেস সলভ করেছি, কিন্তু এখন যদি একজন আপনার সাথে যেতে না চায় তখন আপনি তাকে জোর করতে পারবেন না। আপনি যদি এখন জোর করে তাকে নিয়ে যেতে চান তাহলে আপনার উপর পুরনো কেস চালু করা হবে। এখন আপনি চিন্তা করেন, আপনি কি খালি হাতে ফিরে যাবেন নাকি আবার আপনার উপর নতুন কেস ফাইল করব। হারে ভাই, এখানে তো ইন্সপেক্টর মনে হয় একেবারে ফাটিয়ে দিয়েছে। আসলে মাঝে মাঝে পুলিশেরও বিবেক নাড়া দিয়ে ওঠে, তারা ভালো মন্দ বুঝতে পারে। এখানে অন্তত ইন্সপেক্টর মনোহর সেই দিকটাই দেখিয়েছেন। প্রদীপ চলে যেতে চাইলে মনোহর বলে, আপনি যে গহনাগুলো নিয়েছেন সেগুলো দিয়ে যান। প্রদীপ বলে, আমার টাকা? মনোহর বলে, আপনি দায়িত্বরত অফিসারকে ঘুষ দিয়েছেন, আপনার নামে তো আরেকটা মামলা করা যেতে পারে। এই কথা শুনে প্রদীপ থানা থেকে বের হয়ে যায়। থানা থেকে যাওয়ার আগে পুষ্পা মনোহরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। অন্যদিকে প্রদীপ এবং তার বন্ধু রেল স্টেশনে যায়। স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলে বলে, পাটিলার ট্রেন চলে গেছে, পরবর্তী ট্রেন রাত 9টায়। তখন গুলজার দীপককে বলে, আমরা বাসে করে যাই। তারা যখন স্টেশন থেকে বের হতে যাবে তখনই দীপক শুনতে পায় কেউ একজন তার নাম ধরে ডাকছে। সে পিছনে ফিরে তাকিয়ে দেখে পিছন থেকে ফুল তাকে ডাকছে। তারা দুজনেই দৌড়াতে থাকে এবং একসময় একে অপরকে জড়িয়ে ধরে। ফুলকে বাড়িতে নিয়ে আসলে বাবলু চিৎকার করতে থাকে, ফুল চাচি চলে এসেছে। তখন বাড়ির সবাই ফুলকে বরণ করে। ফুলকে পেয়ে বাড়িতে যেন আনন্দের বন্যা বয়ে যায়। অন্যদিকে পাটালা স্টেশনে খবর পৌঁছে যায় ফুল নিরাপদে শ্বশুরবাড়িতে পৌঁছে গেছে। মুভি শেষে আমরা দেখতে পারি সবাই মিলে পুষ্পা ওরফে জয়াকে বাস স্ট্যান্ডে ছেড়ে দিতে এসেছে। পুষ্পা সবার কাছ থেকে একে একে বিদায় নেয়। যাওয়ার আগে ফুল জয়াকে জড়িয়ে ধরে, বলে, তুমি না থাকলে হয়তো আমি কখনোই আমার শ্বশুরবাড়ি ফিরে পেতাম না, তোমার প্রতি আমি অনেক কৃতজ্ঞ থাকব। কথা শেষ করে জয়া বাসে ওঠে। তখন দীপক বলে, আমাদেরকে মনে রেখো, নিজের বাড়ি মনে করে আমাদের সাথে দেখা করতে এসো। আর এই বিদায়ের সাথে মুভিটি এখানেই শেষ হয়। মুভিটি শেষ হয় কিন্তু এখানে একটি বিশেষ বার্তা দিয়ে গেছে আমাদেরকে। মেয়েরা যেমন ঘরের কাজে পারদর্শিতা হতে হয়, ঠিক তেমনি লেখাপড়াটাও দরকার। লেখাপড়া একজন মানুষকে তার নিজের বিবেক বুদ্ধি বিবেচনায় জাগ্রত করে, যেমনটা এই মুভিতে পুষ্পা করেছে, মানে আমাদের জয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততদিন আল্লাহ হাফেজ।